অডিও ঠিকঠাক পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। ক্যামেরা অন করতে হবে তো? ওকে। তোমার কি ওখানে কোনো চেয়ার আছে? চেয়ারে বসে আছো? না স্যার, আমি যে রুমটাতে আছি চেয়ার নেই। আচ্ছা ঠিক আছে, কোনো ইস্যু নেই। তুমি তাহলে আর তো উঠে ঢোকার কোনো গল্প নেই, তুমি এমনি বলো যে স্টার্টিং করো, ঠিক আছে? কি স্যার বলবো? হ্যাঁ তুমি মানে ওই মে আই কাম ইনটা এমনি বসে বসেই বলো। স্যার ডেমো দেওয়ার কথা বলছেন? হ্যাঁ ডেমো দেওয়ার জন্য। আমি ভাবছি ইন্টারভিউ নেবেন। ইন্টারভিউ হবে তো, ইন্টারভিউ হওয়ার সময় কি তুমি এন্টার করবে না যে আমি আসছি বলে ঢুকবে তো, সেটা বলো যে ঢুকবে। আর এমনি তুমি ডেমো দেবে না আজকে? হ্যাঁ স্যার তাহলে কিন্তু ইন্টারভিউ এর সঙ্গেই ডেমোটাও হবে, এরকম নয় যে ইন্টারভিউ আলাদা হবে ডেমো আলাদা হবে, একসঙ্গে হবে। হয়তো স্টার্টিং এ কিছুক্ষণ চলার পরে ডেমো দিল, বা প্রথমেই বললো আপনি ডেমোটা দিয়ে দিন, বা একদম শেষে গিয়ে বললো। এটা কখন হবে কেউই জানবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম হবে, একদম সেম ঘরেই হবে। স্যার এরকম বসে দিব না যেরকম আসতে হয় সেরকম? হ্যাঁ মানে সেটাই আমি বলছিলাম, যদি চেয়ার থাকতো ওটা টেবিলে রাখতে দেন, তাহলে আমি আরো ভালো করে বুঝতে পারতাম। তো ঠিক আছে, তুমি বসেও বলতে পারো ডেমোটা কি করো, কোথায় দেবে, আমি সেটাই জিজ্ঞেস করছি। ডেমোটা কি কোনো বোর্ড আছে? স্যার, আমি তাহলে ওই মালদায় আছি তো, তো আমি যে রুমে আছি তো সেখানে তো বোর্ড নেই। আর আমি যেখানে অসুবিধা নেই। একটা জায়গায় আছি তো তুমি ওখানে গিয়ে আমি তাহলে শোনো, সন্ধ্যার সময় করতে হবে। ডেমোটা পরে করে কাউকে একটা ফোনটা ধরে ডেমোটা করে আমাকে সেন্ড করে দিও। এর আগে সঙ্গীতা ইন্টারভিউ দিল, তো ও স্যার, ডেমোর মতো ব্যবস্থা নেই, ও পরে রেকর্ড করে আমাকে দিয়ে দেবে বলছে। তো তুমি সেটা করতে পারো। তো আর স্যার একটা না হলে ইভিনিং এ করছি স্যার। আরেকটা আমি অ্যাডভাইস দিচ্ছি, সেটা হচ্ছে যেটা অনেকেই করছে, সেটা হচ্ছে বাড়িতে দেওয়াল আছে, যে কোনো দেওয়াল, তাহলে বাড়িতে যে কোনো দেওয়ালে একটা বড় আর্ট পেপার মতো লাগিয়ে দিচ্ছে, মার্কার দিয়ে ওটাই ক্লাসটাকে নিচ্ছে। আমি হয়তো দেখতে পাচ্ছি না খুব ভালো, অনেক দূরে সেটা, কিন্তু পরে ওটার আবার ছবি তুলে আমাকে দিয়ে দিচ্ছে, তাহলে তার প্রেজেন্টেশন দিতে কোনো আটকাচ্ছে না, পুরো বোর্ডের মতোই। তাহলে সেটাও একটা ওয়ে আছে। তো যেটা তোমার সুবিধা মতো সেটা করো। ইন্টারভিউ তুমি এখনই দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার তুমি তাহলে ওই আমি আসতে পারি কি বলে স্টার্ট করো, চলো। স্যার কি আমি আসতে পারি? চলে আসো, চলে আসো, বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার সম্বন্ধে থ্যাংক বলুন। ইউ স্যার। স্যার আমার নাম আব্দুল সাহিদ, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের মোহাম্মদপুর গ্রাম থেকে আসছি। স্যার আমার শিক্ষাগত যোগ্যতা, আমি মাধ্যমিক পাস করেছি 2009 সালে, উচ্চ মাধ্যমিক পাস করেছি 2011 সালে দৌলতপুর উচ্চ বিদ্যালয় থেকে। বিএ পাস করেছি মালদা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, যেটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন, 2014 সালে। এমএ পাস করেছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে 2016 সালে। এবং বিএড পাস করেছি আদর্শবাণী টিচার ট্রেনিং কলেজ থেকে, এটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন। স্যার বর্তমানে আমি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি নিচ্ছিলাম স্যার। এগুলো হলো আমার সম্পর্কে স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি তাহলে এর মধ্যে কোনো পরীক্ষায় ক্র্যাক করেছেন? হ্যাঁ স্যার। কোন পরীক্ষায় ক্র্যাক করেছেন? স্যার আমি প্রাইমারি পরীক্ষাতে পাস করেছি। আচ্ছা। আর কিছুদিন আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা পাস করেছি, এবং সেন্ট্রাল টেট যেটা হয়েছিল সেটা পাস করেছি। এছাড়াও বিহারে এক্সাম যেটা হয়েছিল সেটাতে পাস করেছি। আর স্যার আর্মি পাবলিক স্কুলে পরীক্ষা হয়েছিল, সেটা তো আমি কোয়ালিফাই করেছি। আচ্ছা, তাহলে আপনি আপনার মানে হবি কি? স্যার হবি, আমি অবশ্য সময়ে আমার বাবা ঘড়ি মেরামতের কাজ করে, তো সেটা আমি করি মাঝে মধ্যে। আচ্ছা, না আপনার তাহলে ওটাই কি ওটা আপনার হবি, ঘড়ি মেরামতের কাজ? তো ওটা আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ওটাই আপনার হবি। আচ্ছা, পৃথিবীর মধ্যে প্রথম ঘড়ি কে আবিষ্কার করে, বা কোন দেশ আবিষ্কার করে? স্যার স্টিফেন হাইজেন্স। হ্যাঁ বলুন। স্টিফেন হাইজেন্স স্যার। হ্যাঁ, কোন দেশে সেটা, কোন দেশ? তিনি মানে ব্রিটেন থেকে বিলং করেন। আচ্ছা, আর ঘড়ির ব্যবসাতে গোটা বিশ্বের মধ্যে সব থেকে কোন দেশ সব থেকে টপ লেভেলে রয়েছে?
স্যার মূলত জাপান থেকে বেশি হয়। আচ্ছা, সুইজারল্যান্ডের সম্পর্কে কিছু জানা আছে? সুইজারল্যান্ডের ঘড়ি সম্পর্কে? না স্যার, জানা নেই আমার। আচ্ছা, আপনি তো আপনার বাড়ি বললেন যে কোচবিহার, তাই তো? না স্যার, দক্ষিণ দিনাজপুর জেলার ওই দক্ষিণ দিনাজপুর, রাইট। আপনার দক্ষিণ দিনাজপুরে কতগুলো ব্লক আছে? স্যার বর্তমানে 8টি ব্লক রয়েছে। আচ্ছা, আর কতগুলো মহকুমা? স্যার 2টি মহকুমা আছে। আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আপনি কি জানেন, বলুন। স্যার 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে একটি, যেটা নিম্নবর্তী স্তরে রয়েছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, মধ্যবর্তী স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ। এটা আমাদের তো স্যার ভারতবর্ষের সবগুলো রাজ্যে কি বর্তমান? না স্যার, যেখানে 20 লক্ষের কম জনসংখ্যা আছে, মানে যে রাজ্যে, সেখানে পঞ্চায়েত সমিতিটা থাকে না। কোন কোন রাজ্যে নেই এই মুহূর্তে? স্যার নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো জেলা পরিষদ? স্যার বর্তমানে 20টি জেলা পরিষদ রয়েছে। আচ্ছা, বাকিগুলোতে জেলা পরিষদ নেই কেন? স্যার কলকাতা যেহেতু আরবান এলাকা, সেই কারণে ওখানে জেলা পরিষদটা দরকার নেই। আর দার্জিলিং শিডিউল এরিয়া, আর কালিম্পং শিডিউল এরিয়া, সেই কারণে ওইখানে জেলা পরিষদটা নেই। তার বদলে অন্য কিছু কি মেকানিজম রয়েছে দার্জিলিং জেলাতে? হ্যাঁ স্যার, তার বদলে শিলিগুড়ি মহকুমা পরিষদ বলে একটা রয়েছে। আচ্ছা, সেটা কি জেলা পরিষদের মতোই কাজ করে? সরি স্যার। সেটা কি জেলা পরিষদের মতোই কাজ করে? স্যার এটা আমার এই মুহূর্তে জানা নেই স্যার। আচ্ছা, সম্প্রতি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তো শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে? তার সঙ্গে কি রাজনীতির কোনো কানেকশন রয়েছে? স্যার যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, মারিয়ান করিনা সম্ভবত। তো রাজনীতিতে স্যার এটা আমার সে সম্পর্কে ধারণা নেই স্যার। সম্প্রতি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন, কে হয়েছেন বলতে পারবেন? সরি স্যার, এটা আমার জানা নেই স্যার। ভারত এবং চায়নার সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তাতে কতটা ডেফিসিট রয়েছে? ট্রেডিং এর ডেফিসিট কি আছে, কত পার্সেন্ট আছে? সরি স্যার, এটা আমার জানা নেই স্যার। লাস্ট 2024-25-এর আমাদের ভারতবর্ষের জিডিপি পার্সেন্টেজ কত? সরি স্যার, এটা আমার জানা নেই, ভালোভাবে জানা। আচ্ছা, আপনার সম্পর্কে আমাদের দুটো দোষের কথা বলুন, দোষ রয়েছে আপনার, এই দুটো দোষ বা খামতির কথা বলুন। স্যার যে যখন আমি একটা প্রাইভেট স্কুলে জব করি, তো সেখানে ক্লাসরুমে যখন বা অফিসে কোনো সমস্যা বাধে, সেটা আমি বাড়িতে এসে, মানে আমি সারাদিন চিন্তা করি, যেটা আমার দৈনিক জীবনে মানে সমস্যার সৃষ্টি করে। এটাই স্যার আমার দুর্বলতা খুব। আচ্ছা, আর আর শক্তির দিক দিয়ে যদি দেখা যায়, তো স্যার আমি যখন পড়াই, তখন আমি কনফিডেন্সের সাথে এবং সাবজেক্টের দক্ষ হিসাবে পড়াই, ওই জন্য আমাকে ওটা আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তোলে স্যার, এটা আমার শক্তি। হ্যাঁ, এই দুর্বলতা দুটো বলতে বলেছিলাম, আরেকটা দুর্বলতা কি আছে? আরেকটা দুর্বলতা স্যার, যে স্যার আমি না করতে পারি না কোনো কিছুতে, এটা আমার একটা দুর্বলতা আমি মনে করি। আপনি যে দুর্বলতাগুলো বললেন দুটোই তো মনে হচ্ছে আপনার গুণ, এগুলো তো দুর্বলতা নয়। সমস্যা নিয়ে ভাবনা চিন্তা, সেটা সলভ করার বিষয় বা কোনো কিছুকে না বলা, এগুলো তো গুণের মধ্যে পড়ে, দুর্বলতা তো নয়। ওই আমার দৈনিক জীবনে সমস্যার সৃষ্টি করে, তো সেটা আমি, আমার খুব সমস্যার মধ্যে পড়তে হয়, সেই কারণে আমাকে তো আচ্ছা, আচ্ছা, বাকি আরো তো অনেকে ইন্টারভিউ দিতে এসেছেন আজকে, তো তাদের থেকে আপনার কি স্পেশালিটি রয়েছে যার জন্য আপনাকে আমরা নেব? হ্যাঁ স্যার। স্যার আমি দীর্ঘদিন থেকে মানে যখন থেকে স্কুলে পড়তাম তখন থেকে ভাবতাম যে আমি
টিচার হব, মানে শিক্ষকতা করব। কিন্তু এবং বাকিরাও সেটাই সেটাই বলবে বা সেটাই চিন্তা করে। কারণ স্যার বাকি অন্যান্যদের থেকে আমার মধ্যে যেগুলো গুণ রয়েছে, যেরকম আমি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবো এবং আমার কমিউনিকেশন স্কিল ভালো। স্যার আমি ধৈর্যশীল এবং আমাকে স্যার সাবজেক্টে আমার প্রতি যে দক্ষ রয়েছে, এই জন্য মানে আপনারা আমাকে নিবেন। আচ্ছা, আমাদের ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কতগুলো রয়েছে বর্তমানে? স্যার বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। এই 11টি মৌলিক কর্তব্য বলুন। সাবজেক্ট সম্পর্কে আপনার কিরকম দক্ষতা আমরা দেখি, পরপর বলুন। স্যার পরপরটা আমার মানে পড়িনি স্যার। যেরকম করে মনে হয় বলুন। স্যার সংবিধান মান্য করা, সংবিধানের আদর্শ ও প্রতিষ্ঠান মান্য করা, দেশের জাতীয় পতাকার সম্মান করা, তারপর ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি রক্ষা করা, হিংসার পথ পরিহার করা, আহ, জাতীয় সম্পত্তির রক্ষা করা এবং মিশ্র সংস্কৃতি যেটা ঐতিহ্য রয়েছে এগুলোকে রক্ষা করা। এছাড়াও বনভূমি, হ্রদ, নদী এগুলোকে সংরক্ষণ করা। তাছাড়াও স্যার যেটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে একটি মৌলিক কর্তব্য অ্যাড হয়েছে, সেটি হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটা শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা প্রতিটা অভিভাবকদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। এগুলো স্যার। 8টা হয়েছে। স্যার আরো করতে হবে স্যার, এটা ভালোভাবে হয়নি আমার এটা। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর স্টার্ট হয়েছে। এসআইআর এর ফুল ফর্ম কি? স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আচ্ছা, এটা কে করছে এবং এটা কি সাংবিধানিক কোনো আর ধারা আছে পিছনে? এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো সাংবিধানিক ধারা আছে? স্যার এটা মূলত নির্বাচন কমিশনও করছে, যেটি 324 নম্বর ধারাতে রয়েছে। 324 নম্বর ধারা কোন ক্লজে আছে? স্যার 324-এর 1 নম্বর ধারাতে রয়েছে। 1 নম্বর উপধারার মধ্যে রয়েছে। আচ্ছা, আপনি যে স্কুলে নিয়োগ পেলেন সেই স্কুলে ধরুন দেখছেন যে হেডমাস্টার কোনো করাপশন করছে, তো সেক্ষেত্রে আপনি সেই ব্যাপারটাকে কি করে আটকাবেন? স্যার প্রথমে যদি দেখি আমাদের যিনি হেড টিচার রয়েছেন তিনি করাপশন করছেন, তো আমি প্রথমে তার সাথে পরামর্শ করব এবং তাকে বোঝানোর চেষ্টা করব যাতে তিনি না করেন। তারপরে তিনি যদি না শোনেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি রয়েছেন তাকে আমি বলবো এবং সেটার সমস্যার সমাধান করার চেষ্টা করবো স্যার। আচ্ছা, 11-12 এর বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া উচিত? তাদের প্রচুর প্রচুর ইনফরমেশন দেওয়া উচিত, নাকি অন্য কোনো পদ্ধতি আছে যেগুলো ফলো করা উচিত? স্যার নতুন নতুন বিষয় তাদেরকে তো অবশ্যই শেখাতে হবে, তাদেরকে বলতে হবে যাতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে তারা একটা আগ্রহী বিষয় হিসেবে যাতে তুলে ধরতে পারে বা তাদের জানার ইচ্ছা করে, সেই সমস্ত বিষয়গুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব এবং বিভিন্ন মক পার্লামেন্টের বা বিতর্ক কুইজ এগুলোর মাধ্যমে আয়োজন করবো যাতে তারা উৎসাহী পায়। এগুলোর স্যার ব্যবস্থা করবো। আদর্শ শিক্ষক বলতে আপনি কি মনে করেন? কি কি বৈশিষ্ট্য স্যার থাকা উচিত? একটা আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য থাকা উচিত যে তিনি তার কমিউনিকেশন স্কিল খুব ভালো হতে হবে এবং সাবজেক্টে তিনি দক্ষ হতে হবে। এছাড়াও সকল মানে ছাত্রছাত্রীর কথা যাতে মনোযোগ সহকারে শুনে তাকে শুনতে হবে, এভাবে তিনি আদর্শ শিক্ষক হয়ে উঠতে হবে। আচ্ছা, আপনি কি আদর্শ তাছাড়াও শিক্ষক এই যাবৎ আচ্ছা, আদর্শ শিক্ষককে কি আপনি লাঠি ব্যবহার করতে বলবেন ক্লাসরুমে? না স্যার, কখনোই না। লাঠি কি কোনোভাবেই ব্যবহার করা যাবে না ক্লাসে? সে বিষয়ে আপনার কি মতামত? স্যার আমি মনে করি যে লাঠিটা ব্যবহার না করাই ভালো। উম, তাহলে ক্লাসের মধ্যে কারণ ছেলে মেয়েরা প্রচন্ড একটা প্রচন্ড
ক্যাওস করছে, তো সেক্ষেত্রে কি করে সেটাকে আপনি কন্ট্রোল করবেন? স্যার প্রথমে প্রাইভেটলি আমি তার সমস্যার কারণটি জানার চেষ্টা করব এবং বন্ধু এবং পথ প্রদর্শন কিন্তু আচরণ করব, যাতে তার সমস্যার কথাগুলি ফ্রিলি আমাকে বলতে পারে। এবং তারপরে যদি দেখি যে এ, তিনি মানে সমস্যার সমাধান করতে চাইছে না সে ছাত্রটি, তাহলে তার অভিভাবকের সাথে কথা বলে এবং তার অভিভাবক যাতে সেই সন্তানের প্রতি গুরুত্ব সহকারে মনোযোগ দেয়, সেটা আমি বাড়তি মনোযোগ দিতে বলবো স্যার অভিভাবককে। আমাদের ন্যাশনাল এডুকেশনাল পলিসি তৈরি হয়েছে জানেন তো? হ্যাঁ স্যার। এটা তার আগের কোন পলিসিকে পরিবর্তন করে এটা করা হয়েছে? কত সালের পলিসি? হ্যাঁ স্যার, 1986 সালে যেটা ছিল সেটা হচ্ছে 10+2। বর্তমানে যেটা জাতীয় শিক্ষানীতি হয়েছে 2020 সালে, সেটা 5+3+3+4 এটি হয়েছে স্যার। আচ্ছা, তো এই নতুন এডুকেশনাল পলিসি, এটা সম্পর্কে আপনার মতামত কি? ভালো খারাপ? স্যার স্যার ভালো দিকটাই আমি দেখতে পাচ্ছি, আবার খারাপও দিকও, সবকিছুরই খারাপ দিকও থাকে, কিন্তু বেশিরভাগ দিকটি ভালো দিক আছে, কারণ খারাপ আগে দিকগুলো রাষ্ট্র বলুন, যেরকম। খারাপ দিকগুলো বলুন। স্যার খারাপ দিক বলতে মানে একটা যখন সন্তান ছোট থেকে স্কুলে যাচ্ছে, তার 5 থেকে 8 পর্যন্ত যখন পাস ফেল কোথাও উঠিয়ে দেওয়া হয়েছে, এতে শিক্ষার্থীরা আহ, উম, তার ভয় ভীতিটা থাকছে না যে আমাকে পাস করতে হবে এরকম। এটা একটা স্যার নেতিবাচক প্রভাব পড়তে পারে ছাত্রছাত্রীদের জীবনে। আচ্ছা, সম্প্রতি একটি আহ, আমাদের ভারতবর্ষে একটি ইম্পর্টেন্ট স্কুল বোর্ডে বই নিয়ে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন স্কুল বোর্ডের বলতে পারবেন? স্যার এটা আমি শুনেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, আমাদের এইবার যাদেরকে সাহিত্যের, যাকে নোবেল দেওয়া হয়েছে, সেই নোবেল পুরস্কারের ক্ষেত্রে একজন বাঙালির নাম নমিনেশন ছিল, আপনি জানেন তার নাম? Sorry, স্যার এটা আমার এই মুহূর্তে মনে নেই। আপনি ছাত্রছাত্রীদের ক্লাসে পড়ানোর ক্ষেত্রে কোনো বইয়ের রেফারেন্স দেবেন? ছাত্রছাত্রীদের স্যার একটা তো বইয়ের রেফারেন্স দিতে হবে, কারণ তারা মানে আমি শ্রেণীকক্ষে যেটা পড়িয়ে দেবো সে যাতে তারা আহ, বাড়িতে গিয়ে সেটা পড়াশোনা করতে পারে, একটা রেফারেন্স বই থাকলে দেবেন, সুবিধা কোন হয় বই স্যার। দেবেন, কোন রাইটারের বই দেবেন? স্যার রেফারেন্স বুকের থেকে আমি বেশি পাঠ্যপুস্তকের উপর বেশি জোর দেবো। হ্যাঁ, পাঠ্যপুস্তক কোন কোন রাইটারের বই, কোন পাঠ্যপুস্তক, মানে এটা তো সরকারের নেই, কোনো স্যার পাবলিশার্স এর বই বিভিন্ন দিতে হবে। ধরনের পাবলিশার্স রয়েছে, সাতরা রয়েছে, নিহাই প্রামাণিক রয়েছে, হ্যাঁ, এছাড়াও একটা দেবেন না সবগুলোই দেবেন? না স্যার, যে কোনো একটা দেবো স্যার। মানে যে কোনটা দেবেন সেটা জিজ্ঞেস করতে চাইছি। স্যার দুটোর কথা বলবো, কিন্তু কোনো শিক্ষার্থী যদি তার আর্থিক দিক থেকে সমস্যা থাকে, তাকে তিনি একটা দুটো হবে। তো স্যার আমাকে 12-এর যেটা ছাত্রাটা ভালো লাগছে স্যার। তাছাড়াও রায় ও মার্টিন রয়েছে। আচ্ছা, এটা কি আপনার সঙ্গে ওই পার্টিকুলার পাবলিকেশন কোম্পানি কোনো টাই আপ থাকবে, তার রেসপেক্টে আপনি বলবেন? না স্যার। ঠিক আছে, আপনি তো ডেমো আজকে তৈরি করেননি, তো ডেমো আমাকে পরে স্যার একটু ডেমো তৈরি করা আছে স্যার, মানে আমি যে তৈরি রুমটাতে করার আছি। কোনো ব্যবস্থা নেই, সেটা আমাকে পরে তাহলে হ্যাঁ, আপনি তৈরি করুন। স্যার আমাকে যদি বললে আমি তাহলে ওই রুমটাতে চলে যেতাম, বোর্ড যেখানে আছে সেখানে আমি চলে যেতাম। মানে এখন যেতে 5 মিনিট একটু দেরি হবে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, পরে বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এখানে স্টপ করছি। এবার আমি বলে দিই কি কি ভুল হয়েছে। এখন এরকম ভুল হলে কি হবে? ঠিক আছে।